উপকূলে তাণ্ডব চালিয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি, 5 জেলায় 8 জনের মৃত্যু। গরু ছাগল নিয়ে কেউ বাড়িতে উঠতে পারে নাই। এই গাছ গোছালি ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর চলছে। রাতে 10:30 11টা থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। রিমালের প্রভাবে দেশ জুড়ে ভারী বৃষ্টি, বাঁধ ভেঙে ও জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত। তলিয়ে গেছে চট্টগ্রাম শহর, বিদ্যুৎ বিচ্ছিন্ন কক্সবাজার। হাঁটাচলা করতে পারতেছি না, অনেক পানি, অনেক কমের পানি, অনেক অর্ধেক শহর ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে শুরু হয়েছে মেট্রো রেলের চলাচল। সকালে চরম ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষ। একটু বাতাস হলে যে ট্রেন বন্ধ হয়ে যাবে, এটা কি সিস্টেম আমি বুঝলাম না। এখন মেট্রো যাচ্ছে না, বাসে যায়, তবে কষ্ট করে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন, জানিয়ে দেব বিস্তারিত। পূর্ণ শক্তি নিয়ে আঘাতের পর স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। উপকূলে এখন জারি আছে 3 নম্বর সতর্কতা সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে উপকূলীয় জেলাগুলোর প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গতকাল সন্ধ্যা 6টার দিকে ভূমিতে আছড়ে পড়ে সাইক্লোন রিমালের অগ্রভাগ। প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ উপকূলীয় এলাকায় স্পর্শ করার সাথে সাথে বাড়তে থাকে ঝোড়ো বাতাসের বেগ, সেই সাথে মুষলধারে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগর, ফুলে ফেঁপে ওঠে নদ নদী। প্রবল বাতাসে বিভিন্ন স্থানে ভেঙে পড়ে গাছপালা, এতে ব্যাহত হয় যান চলাচল। পানির প্রবল চাপে বরগুনা সদরে ভেঙে যায় ফসল রক্ষা বাঁধ, এতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। জোয়ার ও জলোচ্ছ্বাসের কারণে লক্ষ্মীপুর, ঝালকাঠি, ভোলা ও পিরোজপুরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। নোয়াখালীর দ্বীপ ও চরাঞ্চলও প্লাবিত হয়, ভেসে গেছে অনেক কাঁচা বাড়িঘর। গরিব মানুষ, আমার কোনো টিয়া নাই, পয়সা নেই, আমার কোনো ডাল কুল নাই। আমরা বিডি সব মই মতন মই দামাই বিডি সব লেগে গেছে ঘর। নরবরে বেড়িবাঁধের কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ ঘর ছাড়ে আগে ভাগেই। জানমাল বাঁচাতে আশ্রয় কেন্দ্রগুলোই ঠাঁই নেন দুর্গত এলাকার মানুষ। বাতাস বেশি, ঘর দুয়ার ভাঙি যার গই, এত লারা পরিবার সহল এর আগে 9 নম্বর সিঙ্গল মহাবিপদ সংকেত যেহেতু জানাইয়ে এখন আর নাতিপুতি কুয়াশা লইয়ের যান রক্ষা করিবার নিরাপদ আশ্রয় দিকে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা থেকে ঝোড়ো হাওয়া আকারে আরও বৃদ্ধি পায়। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, উপকূলের 8 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কার কথাও জানান তিনি। আশ্রয় কেন্দ্রগুলিকে খাবার, শুকনো খাবার, পানি এবং আমার চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন রকম যে জিনিস যেগুলো আমরা সাধারণত সবসময় দিয়ে থাকি, সেগুলিতে আপনারা জানেন যে আমরা একদিন আগে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এগুলি পৌঁছে গেছে। এই পাহাড়গুলিতে যেসব আমাদের ল্যান্ডস্লাইডের হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং এগুলিকে লক্ষ্য করে আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড এগুলো আমরা সবাই কাজ করতেছি। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা সেই সমস্ত ব্যবস্থা করবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় রিমালের কারণে এখন পর্যন্ত মারা গেছেন 8 জন। আজ 3 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর বায়জিৎ থানার টেক্সটাইল এলাকায় দেয়াল চাপায় মারা যান এক পথচারী। স্থানীয়রা জানায়, ঝড়ের সময় ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় একটি দেয়ালের পাশে আশ্রয় নেন সাইফুল ইসলাম হৃদয়। হঠাৎ সীমানা দেয়ালটি ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান হৃদয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন, আহত 1 জন। পুলিশ জানায় ভোরে রিমালের তাণ্ডবের সময় হোটেলে অবস্থান করছিলেন 4 জন। বাতাসের তীব্রতায় আকস্মিক পাশের 4তলা ভবনের একটি অংশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন হোটেল মালিক লোকমান ও কর্মচারী মকসিদুল। আহত কর্মচারী সাকিবকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলায় প্রাণ গেছে 2 জনের। দৌলতখানে ঘর চাপায় মারা গেছে 4 বছরের শিশু মাইশা। একইভাবে লালমোহনে ঘর ভেঙে পড়ে মৃত্যু হয় মনেজা খাতুনের। স্থানীয়রা জানান, রাতে মনেজা খাতুন তার এক নাতির সাথে বসতভিটায় ঘুমাচ্ছিলেন এবং ভোরে ঝড়ো বাতাসে তার টিনের ঘর ভেঙে পড়ে। এতে করে ঘটনাস্থলেই মারা যান মনেজা, তবে প্রাণে বাঁচে তার নাতি। গতকাল সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় এবং কুয়াকাটায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলে রিমালের আঘাতের ক্ষয়ক্ষতির চিহ্ন। বাগেরহাটে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। মোংলা, শরণখোলা এবং মোরেলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোংলার অনেক জায়গায় তলিয়ে গেছে চিংড়ির ঘের। এছাড়া ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে। গাছপালা উপড়ে গেছে অনেক স্থানে। ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি। গতরাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের এই অঞ্চল। তাণ্ডব চলছে লক্ষ্মীপুরে। গতকালের ঝড়ে কমলনগরে নাসিরগঞ্জে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেক স্থানেই জলবন্দী বাড়িঘর। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে ক্ষণে ক্ষণে। চরম দুর্ভোগে প্রান্তিক মানুষ। এদিকে বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। সাতক্ষীরার শ্যামনগরেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ে কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি। গতরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূল জুড়ে। চরম ভোগান্তিতে সেই জেলার মানুষ। সময়ের সাথে আরও ক্ষয়ক্ষতি প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। রিমালের প্রভাবে চট্টগ্রামে ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বেশ কিছু নিম্নাঞ্চল। সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় অফিসগামী মানুষের ভোগান্তি চরমে। বছরের পর বছর ধরে বৃষ্টি হলেই নগরীতে তৈরি হয় জলাবদ্ধতা, আর এতে করে ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কোনো সুফল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। গতরাত থেকে বিদ্যুৎ নেই পর্যটন শহর কক্সবাজারে। এ বিষয়ে আমরা আরও কিছু তথ্য জানবো। টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইহসান আল কুতুবি। ইহসান, বিদ্যুৎ নেই সে কথা আপনি আগের খবরেও জানিয়েছেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন যে কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ আবার চালু হতে পারে? সঞ্চালন বিভাগ কি বলছে এই প্রসঙ্গে? যেহেতু কালকে রাত্রে আমরা 1টা পর্যন্ত মানুষকে দেখি যে এখানকার কি অবস্থা কক্সবাজারের, তো সেই অবস্থা জানিয়ে যখন আমরা বাসায় ফিরেছি তখন প্রায় 1:30টার মতো হবে। 1:30টা আমরা বাসায় ফেরার পরে দেখি যে তার আধা ঘন্টা পরে কিন্তু বাতাস শুরু হয়, বাতাস এবং বৃষ্টি একসাথে শুরু হয়। তাও অত বেশি জোরে জোরে বাতাস ছিল না, সামান্য বাতাস এবং বৃষ্টি ছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখি যে বিদ্যুৎ চলে যায়। এরপর কোনো বিদ্যুৎ নাই, এখনো বিদ্যুৎ নাই। বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে যেহেতু প্রচন্ড বাতাস সকাল থেকে শুরু হয়েছে, একবারে 10টা থেকে এটি শুরু হয়। বাতাসের তীব্রতাটা সবচেয়ে বেশি, অর্থাৎ আমরা ঘূর্ণিঝড়ের আঘাত যেটা বলে, আঘাতটা হানা শুরু করে কিন্তু 11টা থেকে। ঠিক এখন পর্যন্ত সেটি অব্যাহত আছে। এখন আমি কক্সবাজার সমুদ্র সৈকতের যে পয়েন্টে আছি, সৈকতের এখানে বেশ কিছু পর্যটক কিন্তু বাধা না মেনে তারা কিন্তু ঘূর্ণিঝড় দেখার জন্য ইতিমধ্যে পানিতে নামতে শুরু করে দিয়েছে। একেবারে পানির সাথে অনেকে খেলতেও দেখা যাচ্ছে। কিন্তু সহকর্মী কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা। যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যোগ দেবেন মামুনুর রশিদ অভি। একটু জানাবেন চট্টগ্রাম শহরে বৃষ্টি কিছুটা কমলো কিনা? সকাল থেকেই খবর জানাচ্ছিলাম যে চট্টগ্রাম শহরের একটা বড় অংশ পানির নিচে। এখনকার চিত্র কেমন আমাদেরকে জানাবেন, আর সাধারণ মানুষের ভোগান্তির তথ্য একটু জানাবেন।
কলি এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে এবং কিছুক্ষণ পরপর একেবারেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সাথে প্রচণ্ড বাতাস, ফলে চট্টগ্রাম নগরীর যে সমস্ত প্রধান সড়কগুলো তো বটেই এবং আশেপাশে যে সমস্ত বহদ্দারহাট 2 নম্বর গেট, প্রবর্তক, আগ্রাবাদ, হালিশহর সহ একেবারে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে বলা যায়। আমি এখন রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসার সামনে। আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেয়রের বাসার সামনে যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু পানিতে একেবারে টইটম্বুর, পানিতে একেবারে হাঁটু সমান পানি কিন্তু, এবং মানুষ অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন। এবং সকাল থেকে যারা আসলে অফিসগামী যে সমস্ত মানুষরা বের হয়েছেন তারা বেশিরভাগ অনেক বেশি ভোগান্তিতে পড়ছেন। একেবারেই কোমর সমান পানি হওয়ার কারণে তাদের যে পরিমাণ ভোগান্তি, গাড়ি পাচ্ছেন না এক, এরপর হচ্ছে যে কোমর সমান পানি হওয়ার কারণে কিন্তু তারা আসলে অফিসেও যেতে পারছেন না। এই যে একটা দুর্ভোগ, গত কয়েক বছর ধরে যে পরিমাণ দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগ কিন্তু কোনো শেষ নেই, এবং মানুষ কিন্তু এবং সেবা সংস্থা যারা রয়েছেন তাদেরকে অনেক বেশি দোষারোপ করছেন। ধন্যবাদ আপনাকে অভি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে যশোর ও তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। সকাল 10:30টায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানায় আবহাওয়া অফিস। বলা হয় আজ বিকেলে রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে আগামীকাল বাংলাদেশ অতিক্রম করবে রিমাল। প্রচুর বৃষ্টিপাতের ফলে এই রিমাল দুর্বল হতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের সময় পটুয়াখালীর খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 111 কিলোমিটার। রিমালের প্রভাবে চট্টগ্রামের সর্বোচ্চ 220 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর আবহাওয়া অফিস বলছে পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরের 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় 3 নম্বর সংকেত দেখিয়েছে তারা। তবে অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা এবং চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আনোয়ারুল আজিম আনারের হত্যার রহস্য উদ্ঘাটন এবং মরদেহের খণ্ডাংশ উদ্ধারের বিষয়ে কাজ করছে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আরও বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো। কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন। সুকান্ত, একটু জানাবেন, আমরা যেমনটা জানি ডিবির 3 সদস্যের দল তো কলকাতায় আছেন, তাদের কার্যক্রম সম্পর্কে কি কি তথ্য আপনার কাছে আছে? দেখুন, গতকাল রাতে ডিবি প্রধান জানান যে আজ সকালে তিনি যে ঘটনাস্থল যেখানে সাংসদকে কুচিয়ে খুন করা হয়েছে সেইখানে যাবেন, এবং সেই মতো হোটেল ওয়েস্টিন থেকে 10:40-এ বেরোন এবং 10:52 ভারতীয় সময় এই আভিজাত যে আবাসন সঞ্জীবা গার্ডেন সেখানে আসেন, এবং সেখান থেকে এই মুহূর্তে তারা কিন্তু যাচ্ছেন যে কৃষ্ণমাটি খাল যেখানে তার দেহাংশ ফেলেছে জিয়াদ, সেইখানটায় পরিদর্শনে যাচ্ছেন। এবং আমরা তার পিছু নিয়েছি সেই প্রতিনিধি দলের সঙ্গে, অর্থাৎ ডিবি প্রধান এবং তার প্রতিনিধি দলের সঙ্গে, এবং সেই দুটি জায়গায় অর্থাৎ সাতুলিয়া এবং কৃষ্ণমাটি 2 জায়গায় যে বাগজোলা খালে যে দেহাংশ ফেলেছে সেই দেহাংশ তারা খতিয়ে দেখবেন। তারপর তারা আবার কিন্তু ফিরে আসবেন এই সঞ্জীবা গার্ডেন আবাসনে, এবং সেখান থেকে তিনি সাংবাদিক সম্মেলন করবেন, এমনটাই কিন্তু আমরা তথ্য জানি। ধন্যবাদ আপনাকে সুকান্ত। দর্শক, সকাল থেকেই ভারী বৃষ্টির কারণে যান্ত্রিক ত্রুটিতে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল, কিন্তু সেই বিষয়ে আরও কিছু তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী তাজরুল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তাজরুল, একটু জানাবেন এখনকার কি পরিস্থিতি? মেট্রো রেল চলাচল তো শুরু হয়েছে, কি বলছেন সাধারণ মানুষ? দেখুন, একটি তথ্য একটু আগেই জানিয়ে রাখতে চাই কলি, যে মেট্রো চলাচল শুরু হয়েছে সেটি 10:10টার দিকেই কনফার্ম করা হয়েছিল যে 3 ঘন্টা বন্ধ থাকার পর সেটি শুরু হয়েছে। তবে একটি বিষয় যে অন্য দিনগুলোর চাইতে আজকের দিনটি যেমন আবহাওয়াগত দিক থেকেও যেমন আলাদা, তেমনি মেট্রো রেল চলাচলও ঠিক একই কারণে একটুখানি বাধাগ্রস্ত হচ্ছে। সেটি স্টেশনে দীর্ঘ সময় থাকার কারণে সেটি খুব পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারছি। কেননা সাধারণত যেটি দেখা যায় যে প্রতি
5 থেকে 7 মিনিট পর পর একটি করে ট্রেন প্রত্যেকটা স্টেশনে এসে থামে। আজকে সেই ব্যাপারটি একেবারে ব্যতিক্রম। আমরা এই কাজীপাড়া স্টেশনে এসেছি আগারগাঁও স্টেশন থেকে, সেটিও হয়ে গেছে প্রায় 10 মিনিটের মতো, অর্থাৎ 10 মিনিট হয়ে যাওয়ার পরও এখন অবধি কোনো লেনেই কোনো ট্রেন আসেনি, অর্থাৎ উত্তরাগামী কিংবা মতিঝিলগামী কোনো ট্রেন আসেনি এবং সেটাই হচ্ছে 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এটাই মূলত আজকের দিনের সঙ্গে অন্য দিনগুলোর যে তফাৎ। যাত্রীরা মতিঝিল দিকে যারা যেতে চান তারা অপেক্ষমান রয়েছেন, তারা ট্রেন পেলে উঠবেন। তবে সব মিলিয়ে এই প্রাকৃতিক দুর্যোগকে ছাপিয়ে ট্রেন চলাচল যে আবারও শুরু হয়েছে সেই ব্যাপারটিতে কিন্তু সবার একরকমের স্বস্তি রয়েছে, যেটি কিনা সকালে যে ভোগান্তিটি ছিল সেই ভোগান্তি থেকে তারা মুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে তাজনুর। দর্শক, এরই সাথে শেষ করছি যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।